প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের আজকের অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গুলাম হক, সহকারী শিক্ষক, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল ময়মনসিংহ। আমরা বেশ কয়েকদিন যাবত তোমাদের এই ময়মনসিংহ অনলাইন স্কুলের মাধ্যমে আমরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এমনকি প্রাথমিক শ্রেণীতে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বিভিন্ন ক্লাসে সারা দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ক্লাস পরিচালনা করে আসছি। তোমরা নিশ্চয়ই এই ক্লাসগুলোতে তোমরা উপকৃত হচ্ছ। তোমরা যারা আজকে ক্লাস দেখছো, তোমরা এই ক্লাসটি তোমরা শেয়ার করবে যাতে অন্যান্য বন্ধুরাও এই ক্লাসটি দেখতে পারে, এবং এই ক্লাসগুলোর পরে তোমরা যে হোমওয়ার্কগুলো পাচ্ছ, নিশ্চয়ই এই হোমওয়ার্কগুলো তোমরা যথারীতি করে জমা দিবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই বিষয়গুলো পাঠগুলো শেয়ার করবে। তো আমরা চলো শুরু করে দিই আজকের অনলাইন ক্লাস। ময়মনসিংহ অনলাইন স্কুলের আজকের এই ক্লাসে যে বিষয়টি তোমাদের নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটির মধ্যে হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখাবো, তোমরা এর আগে বীজগণিতের ষষ্ঠ অধ্যায়টি করেছো। আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হলো ভগ্নাংশ, অর্থাৎ অনুশীলনী 5.2। এই অনুশীলনীর বীজগণিতীয় ভগ্নাংশের বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের সামনে আলোচনা করব। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী তোমরা আমাকে ইনবক্স করে, ফোন করে তোমরা জানতে চেয়েছো যে এই ক্লাসটি করানো হবে কিনা। যদিও এই ক্লাসটি আমরা পরে করতে চেয়েছিলাম, তোমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা এই ক্লাসটি আজকে করাচ্ছি, এবং পরবর্তীতে আমরা জ্যামিতির কিছু অংশ এবং পাটিগণিতে আরেকটি অধ্যায় রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। আজকে শিখন ফলটি তোমাদের যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশে গুণ, ভাগ এবং এতৎ সংক্রান্ত সরল ও সমস্যার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই বিভিন্ন ক্লাসে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে তোমরা গুণ এবং ভাগের কাজ তোমরা করেছো, আর এই সংক্রান্ত যে সরল এবং অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলোতেও গুণ এবং ভাগের কাজ আছে। তো সেই কারণে আমরা এই ক্লাসটিতে আজকে গুণ এবং ভাগ আমাকে পৃথকভাবে না দেখিয়ে আমরা সরল সমস্যায় চলে যাব। সরল সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করলেই তোমরা কিন্তু গুণ এবং ভাগের যে কাজগুলো রয়েছে এগুলো তোমরা করতে পারবে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। আমরা প্রথমেই যে বিষয়টি তোমাদের দেখাবো সেটি হচ্ছে যে আমরা অনুশীলনীর 16 নাম্বারে একটি সমস্যা রয়েছে, সেই সমস্যাটি নিয়ে তোমাদের সামনে আমরা আলোচনা করব। আমরা খেয়াল করে দেখব যে এই সমস্যাটিতে কিন্তু তোমাদের কতগুলো কাজ রয়েছে। যেমন আমরা 3টি ভগ্নাংশ এখানে আছে, 3টি ভগ্নাংশের ভিতরে প্রথমে আছে ভাগ, পরে আছে গুণ। তো আমরা জানি সরলের কাজ করতে গেলে বদমাস বলতে একটা ফর্মুলা তোমরা পড়েছো ছোট ক্লাসে। বদমাস মানে হলো, এখানে বিয়েতে হচ্ছে ব্র্যাকেট মানে বন্ধনীর কাজ তোমরা জানো। ও এটা বিয়েতে, ওতে অফ মানে হচ্ছে এর কাজ, তোমরা এটা জানো। ডিতে হচ্ছে ডিভিশন মানে ভাগের কাজ। এতে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণের কাজ। এতে এডিশন মানে হচ্ছে যোগের কাজ, এবং এসেতে সাবট্রাকশন বা বিয়োগের কাজ। তোমরা এই ধারণাগুলো আগের ক্লাসগুলোতে করেছো, এটা পূর্বতন তোমাদের জ্ঞান। তোমাদের এই জ্ঞানগুলো কাজে লাগিয়ে কিন্তু তোমরা সরলের কোন কাজটি আগে করবে, কোন কাজটি পরে করবে, তোমরা এটি ধারণা নিতে পারো। তো আমরা বদমাস ফর্মুলা যেটি দেখলাম সেই ফর্মুলা অনুযায়ী আমরা দেখব যে আমাদের কাজগুলোর মধ্যে এখানে 2টি অপারেশন আছে, একটি হচ্ছে ডিভিশন আর একটি হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো আমরা ফর্মুলাতে দেখেছি বদমাস মানে ডিভিশনের কাজ আগে, মাসের এই মাল্টিপ্লিকেশনের কাজ পরে। তো আমরা ডিভিশনের কাজটি আগে করব, মাল্টিপ্লিকেশনের কাজটি পরে করব এই ফর্মুলা অনুযায়ী। এটি একটি আলোচনা। আরেকটি আলোচনা হচ্ছে এখানে ভগ্নাংশগুলোর ভিতরে আমরা দেখব যে কিছু যে রাশিগুলো আছে এই রাশিগুলো কিন্তু উৎপাদক করে নিতে হবে। তোমরা উৎপাদক ইতিমধ্যেই তোমরা করেছো। তো ফলে এখানে আমাদের উৎপাদকের কাজ আছে, গুণ ভাগের কাজ আছে, আবার একই সাথে এখানে কিন্তু আমাদের লসাগুর কাজ আছে। তো কাজেই একটি সরল ভগ্নাংশে সরল যখন করতে যাই আমাদের এই দক্ষতাগুলো কাজে লাগিয়ে কিন্তু আমাদের এইগুলো সমাধান করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতে চলে যাই। আমরা যেহেতু প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশের মাঝে কিসের কাজ আছে,
কাজ আছে হলো ভাগের কাজ, এই কাজটি আমরা আগে করব বলেছি, তো এটা আমরা আগে করব। এরপরে কাজটি হচ্ছে গুণের কাজ, এটা আমরা পরে করব। তো আমরা একসাথেও করতে পারবো, এটা আমরা পরে দেখাচ্ছি। প্রথমে আমরা যে কাজটি করব, যদি কোনো রাশি এমন থাকে যে তাকে উৎপাদক অথবা সূত্রে প্রয়োগ করতে হবে, তাহলে সেই কাজগুলো কিন্তু আমাদের করে নিতে হবে। তো আমরা প্রথমে দেখব যে প্রথম ভগ্নাংশের যে লব রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, এটির আমরা এইটির উৎপাদক করে নিব। তো 15কে ভাঙলে 3 5 15, এক্স স্কোয়ার যেহেতু প্লাসের সংখ্যা বড়, 2x প্লাসের, এই কারণে আমরা 5xটা প্লাসের দিলাম, মাইনাস 3x, 5 থেকে 3 চলে গেলে 2x, মাইনাস 15 লিখলাম। ভগ্নাংশ আমাদের উৎপাদকে ভাঙালাম এটি। নিচের যেটি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12, এটিকে ভাঙালে আমরা পাবো এক্স স্কোয়ার 3 4 12, এটিও প্লাস এক্স যেহেতু তাহলে 4x প্লাসের দিলাম, মাইনাস 3x মাইনাস 12। আমরা ভাগ চিহ্নটি ব্যবহার করছি। এখন এক্স স্কোয়ার মাইনাস 25, এটি কিন্তু উৎপাদক যায়নি, এটি উৎপাদক যাবে না, এটি যাবে সূত্রে পড়বে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 5 5 5 25, 5 স্কোয়ার। নিচের ভগ্নাংশটি নিচের হরটি দেখি, এটি উৎপাদকে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 20 আছে, তাহলে 4 5 20, যেহেতু মাইনাস এক্স তাহলে বড়টা হবে মাইনাস, তা 4 5 20, 5 হবে মাইনাস, প্লাস হবে 4x মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস 2, আমরা যা আছে তা লিখলাম, কারণ এটি না উৎপাদক হবে না সূত্রে পড়বে। নিচের হর অংশটি এটি কিন্তু আবার ভাগাবো আমরা উৎপাদকে, 6 আছে, 6কে বলে 3 5 3 2 6, 3 এবং 2 যোগ করলে কিন্তু আমরা 5 পাবো। তো আমরা এটিই করব, কারণ আমরা জানি 4টি পদ আসবে, এটি ভাঙালে 4টির মধ্যে 2টি প্লাস লাগবে, 2টি মাইনাস লাগবে, অথবা সবগুলোই প্লাস লাগবে। তো আমরা এখানে যেহেতু 2টা পদ অলরেডি প্লাসের আছে, ফলে বাকি যে 2টা পদ মধ্যপদকে ভাঙালে হবে সেটি কিন্তু 2টাই মাইনাস রাখতে হবে। এই কারণে 6কে ভাঙালাম, 3 দ্বিগুণে 6, 3 মাইনাসের, 2 মাইনাসের, তাহলে মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 5 প্লাস 6। তো আমরা এখানে এটি ভাঙিয়ে ফেললাম। এটি ভাঙানোর পরে আমরা যেটি পাবো সেটি হলো, এখন আমাদের উৎপাদকের নিয়ম অনুযায়ী এগুলো কমন নিতে হবে। প্রথম দুটাতে এক্স কমন যায়, এক্স প্লাস 5, মাইনাস পরের দুটাতে 3 কমন যায়, এক্স প্লাস 5, কারণ মাইনাস ছিল, মাইনাস 3 কমন নেওয়াতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। নিচের ভগ্নাংশটি থেকে কমন যায় এক্স, এক্স প্লাস 4, পরে মাইনাস 3 কমন যায়, এক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস 4। এখন ইচ্ছে করলে তুমি এখানেই কিন্তু এটাকে উল্টে দিতে পারো, আমি না দিচ্ছি না উল্টে, যা আছে আমি তাই লিখছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এক্স প্লাস 5, এক্স মাইনাস 5, ওকে। নিচেরটা এক্স কমন যায়, এক্স মাইনাস 5, প্লাস 4, 4 কমন যায়, এক্স মাইনাস 5। তোমরা কমনগুলো দিতে পারো, যেহেতু উৎপাদক তোমরা ইতিমধ্যেই করেছো। এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, নিচে এখানে ভগ্নাংশ যেটি আছে হরের এক্স কমন যায়, এক্স মাইনাস 3, মাইনাস 2 কমন গেলে এক্স মাইনাস 3, কারণ এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেল। তো আমরা এটি দেখতে পেলাম, আমাদের যে ভগ্নাংশটি আমরা পেলাম। আচ্ছা, এখন আমরা কিন্তু তৃতীয় ধাপে যেটি দেখব, এক্স প্লাস 5, এক্স প্লাস 5, এটি কমন যায়, কমন গেলে এক্স প্লাস 5, এখানে থাকে এক্স, এখানে মাইনাস 3, এক্স মাইনাস 3, এখানে এক্স নিচে আছে, এক্স প্লাস 4 কমন যায়, উভয় জায়গায় আছে, কমন নিলে এখানে থেকে এক্স, এখানে মাইনাস 3। আচ্ছা, হয়ে গেল। তো এখন আমরা একই সাথে এটি উল্টেও করতে পারি, উল্টাচ্ছি না, এক্স মাইনাস 5 নিচে কমন যায়, থাকে এক্স প্লাস 4, উপরে এক্স প্লাস 5, এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 কমন গেলে এখানে থেকে এক্স মাইনাস
টু। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেটি দেখলে, এই যে জিনিসগুলো আমাদের এখানে কমন যে থাকলো, যে ভগ্নাংশগুলো, এটার ভিতরে আমরা কিন্তু ভাগ এবং গুণের কাজটি এখনও সম্পন্ন করি নাই, কিন্তু আমাদের উৎপাদকগুলো করা হয়ে গেছে। তো আমরা যেহেতু উৎপাদক ইতিমধ্যে বিশ্লেষণ করেছি, আমরা এখন সেই যে বদমাশ ফর্মুলা অনুযায়ী যে গুণ ভাগের কাজটি আমরা এখন এটি সেরে নিতে পারি। তো চলো আমরা এটি করি। যা আছে প্রথম ভগ্নাংশ আমরা লিখে নিব। প্রথম ভগ্নাংশের এখানে আর কোনো কাজ নেই। এক্স প্লাস 4 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3। এই বদমাশ ফর্মুলা অনুযায়ী ভাগের কাজ, ভাগকে উল্টালে পাওয়া যায় গুণ। গুণ নিচের যে অংশটি আছে হর, এটি উল্টে উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে, এটা তোমরা জানো। তাহলে এক্স মাইনাস 5 উপরে চলে গেল এক্স প্লাস 4, নিচে আসলো এক্স প্লাস 5 এক্স মাইনাস 5, আর এখানে ডান পাশে যেটি রইল এক্স মাইনাস 2, এটা ব্রেকেট দিয়ে রাখি কাটাকাটির সুবিধার্থে, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটাকে দেখি তাহলে আমাদের যেগুলোতে মিল আছে আমরা এগুলো কিন্তু কাটাকাটি করতে পারি। যেমন এক্স প্লাস 5 এখানে আছে, এক্স প্লাস 5 এখানে আছে, আমরা কেটে দিতে পারি। এক্স প্লাস 4 এখানে আছে, এখানে নিচে আছে এক্স প্লাস 4, কেটে দিতে পারি। এক্স মাইনাস 3 উপর নিচে আছে, কেটে দিতে পারি। এক্স মাইনাস 2 উপর নিচে আছে, কেটে দিতে পারি। তাহলে আমরা উপরে দেখব এক্স মাইনাস 5 আছে, এক্স মাইনাস 5 আছে, কেটে দিলাম। তো এখন উপরে আর কিছু অবশিষ্ট থাকলো না, আর নিচে শুধু থাকলো এক্স মাইনাস 3। তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি 1 উপরে যেহেতু কিছু নাই, 1 নিচে এক্স মাইনাস 3। এটি হচ্ছে আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে প্রবলেমটি আমরা সলভ করলাম, সেই প্রবলেমটির ভিতরে আমরা দেখলাম যে আমাদের এখানে ছিল, শুরুতে ছিল 3টি ভগ্নাংশ, যার ভিতরে 2টি অপারেশন ছিল, একটি হলো ডিভিশন আর একটি হচ্ছে মাল্টিপ্লিকেশন। আমরা কিন্তু এই ভগ্নাংশগুলোর প্রথমে কি করেছি, আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এবং পাশাপাশি যেগুলো সূত্রে ফেলার বিষয় ছিল সেগুলোকে আমরা সূত্রে ফেলে আমরা এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি। উৎপাদকে বিশ্লেষণ করবার পর সরলের যে বদমাশ ফর্মুলাটি রয়েছে, এই বদমাশ ফর্মুলা অনুযায়ী ভাগ এবং গুণের যে কাজটি আমরা সেটি সম্পন্ন করে আমরা কাটাকাটি করে ছোট করে আমরা সর্বশেষ যে রেজাল্টটি পেলাম সেটি হচ্ছে 1/x মাইনাস 3, এই ফলাফলটি পেলাম। অর্থাৎ সরল সবসময়ই উত্তরটা ছোট আসে, কিন্তু তার শুরুটা থাকে বেশ জটিল বা বড় আকারে। তো আমরা এরকম আরেকটি সমস্যার সমাধান করতে চাই, আশা করি তোমরা সেটি বুঝতে পারবে, এবং যে সমস্যাটি আমরা সমাধান ইতিমধ্যেই করলাম তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো। তো চলো আমরা আরেকটি সমস্যার সমাধান করি। আমরা 16 নাম্বারটি করেছি, এরপর আমরা 16 ক গিয়েছে, এখন 16 ঘ যে সমস্যাটি রয়েছে এটা আমরা সমাধান করব। 16 ঘ নাম্বারের সমস্যাটি হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, নিচে আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এরপরে অপারেশন হচ্ছে, প্রথমে হচ্ছে গুণ, পরে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab a কিউব মাইনাস b কিউব। পরের অপারেশনটি হচ্ছে ডিভিশন, a প্লাস b বাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটি হচ্ছে আমাদের প্রবলেম। এই সমস্যাটি এখন আমরা সমাধান করব। কিভাবে করা যায় এটি আমরা দেখব। এখানেও কিন্তু 3টি ভগ্নাংশ রয়েছে এবং 3টি প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের ভিতরে অপারেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন, এবং দ্বিতীয় এবং তৃতীয় অপারেশনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ডিভিশন। তো কাজেই এটির অপারেশন করে কিন্তু আমাদের এই অপারেশনটি করতে হবে। তো এটি করে কিন্তু আমরা এটি করতে পারবো না। তো কাজেই আমরা যেটি করব, এই অপারেশনটির আগেই বলেছি যে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা। যেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব আমরা এটিকে উৎপাদকে বিশ্লেষণ করে নিব। তো প্রথমে আমরা দেখছি a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, এটাকে কিন্তু আমরা a স্কোয়ার হোল স্কোয়ার
বি স্কোয়ার হোল স্কোয়ার করতে পারি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে দিলাম। পরেরটাতে আমরা নিচে যখন যাব হরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি, এটি কিন্তু আসলে একটা সূত্র পড়ে যায়, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, অনায়াসে সেটা আমরা লিখলে এটি উৎপাদক হয়ে গেল। আচ্ছা, আবার দ্বিতীয় ভগ্নাংশে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি যে অংশটি আছে, মাইনাস ফোর এবি এটা কিন্তু একটা সূত্র, অনুসিদ্ধান্ত। তো এই অনুসিদ্ধান্ত অনুযায়ী তোমরা জানো, ক্লাস 7-এ তোমরা পড়েছো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি, তার মানে কি এটা আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই অনুসিদ্ধান্ত এটি সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি। ফলে ওটির বিপরীতে যেহেতু এটা লিখতে পারি, আবার এটার বিপরীতে এটা লিখতে পারি। নিচে আছে এ কিউব মাইনাস বি কিউব, এটা তোমরা চতুর্থ অনুশীলনী তোমরা করেছো। এটার একটি ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। পরের অপারেশনটি হচ্ছে ডিভিশন, লিখে ফেললাম এ প্লাস বি, এটি উৎপাদক করা আছে অলরেডি। আর নিচে যেটি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটিরও কিন্তু কোনো উৎপাদক করাও যাবে না, আবার ফর্মুলাও ফেলা যাবে না, এটা আমরা লিখে ফেললাম। তো এখানেই কিন্তু আমরা দেখে যাচ্ছি যে এই পাশের এবং এই পাশের যে দুটি পাশাপাশি দুটি ভগ্নাংশের যে হর, এই হরের দুটি উৎপাদক কিন্তু আমাদের মিল রয়েছে। যাই হোক, আমরা এটি পরে সমাধান করছি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু যেহেতু এটা উৎপাদক করা আছে, অপারেশনটা করে ফেলতে পারি, ডিভিশনকে আমরা গুণ দিয়ে মাল্টিপ্লিকেশন করে ফেললাম, নিচেরটা উপরে চলে গেল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি। আমরা কিন্তু ইচ্ছে করলে, যেহেতু সব তিনটা ভগ্নাংশের মধ্যেই গুণ সম্পর্ক চলে আসছে, আমরা এটার গুণের যে কাজটি করে ফেলতে পারি, এটাকে কাটা দিতে পারি। তারপর আমরা নিচে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, কাটাকাটি করতে পারি। তো এটা একটু ছোটো করে নিলাম কাটাকাটি করে। এরপরে যে অংশটি আমাদের রয়ে গেল সেটি হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা আছে লিখে ফেললাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটির নিচে রয়ে গেল কিন্তু এ মাইনাস বি একটা এবং এ প্লাস বি একটা রয়ে গেল। তো আমরা এখন এ মাইনাস বি কাটতে পারি, এ প্লাস বি কেটে দিতে পারি। তো ফলে যেটি থাকলো আমাদের সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি হচ্ছে আজকে আমাদের এই সমস্যাটির আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেটি দেখলে সেটি হলো আমাদের সমস্যাটা ছিল তিনটি ভগ্নাংশের একটি সমস্যা ছিল। এই সমস্যাটির মধ্যে আমরা কোথাও সূত্র প্রয়োগ করে উৎপাদক করেছি, এটা এবং এটা সূত্র প্রয়োগ করে করেছি। আর এখানে সবগুলোই কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করতে হয়েছে, কোথাও আমাদের উৎপাদক করতে হয়নি, কিন্তু আগেরটাতে আমরা উৎপাদকও করতে হয়েছে, সূত্রও ফেলতে হয়েছে। তো কাজেই মনে রাখতে হবে সবসময় এই ধরনের ভগ্নাংশগুলোর যখন সরল সমাধান করতে হয় তখন কিন্তু আমাদের যেটি করতে হবে, প্রথমে উৎপাদকটা করে নিতে হবে, এরপরে বদমাস ফর্মুলা অনুযায়ী যে আমাদের সমস্যাটি সরল করবার যে পদ্ধতিটা রয়েছে এই পদ্ধতিটা আমাদের মেনটেন করতে হবে। তো আমরা ফিরে যাই আমরা আরেকটি সমস্যা দেখার জন্য, সেটি আমরা করব। যে সমস্যাটি এখন আমরা দেখব সেটি হচ্ছে a to the power 4 minus b to the power 4 divided by a square minus ab plus b square division a cube plus a square b plus ab square plus b cube a plus b হোল স্কোয়ার মাইনাস 4b।
অর্থাৎ আমরা আগের যে সমস্যাটি সমাধান করেছি ওই সমস্যাটির সাথে এটার অনেকটা মিল রয়েছে, এমন একটি সমস্যা তোমাদের সামনে আমরা নিয়ে আসলাম। এখন এই যে মিলটি রয়েছে, এই মিলটি থেকে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সেটি হলো যে সবসময় আমাদের যেটি হয়, আমরা সাধারণত অনেকগুলো সমস্যার সমাধান করবার সময় যেটি দেখি যে বইয়ে যে সমস্যাটি আছে তার সাথে যুক্ত করে যদি আরেকটি নতুন সমস্যা তৈরি করা হয়, সৃজনশীল প্রশ্নে আমরা যেটি করে থাকি, তখন কিন্তু এই সমস্যাগুলো তোমরা সমাধান করতে অনেক ক্ষেত্রেই মানে ভুলে যাও। অনেক ক্ষেত্রেই ভুলে যাও। অনেক শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার হলে গিয়ে নতুন মনে করো, যে কারণে তোমরা সমস্যাগুলো সমাধান করতে পারো না। আমরা এটি সমস্যা কিভাবে সমাধান করতে পারি আমরা একটু দেখাচ্ছি তোমাদের। এটা কিন্তু বইয়ের কোনো সমস্যা না, এটি নতুন একটি সমস্যা দিয়েছি। এইগুলো পরীক্ষাতে থাকে। এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 আগে দেখিয়েছি, তার মানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার একটি ফর্মুলা পড়বে। আর এখানে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যেটি আছে এটি কিন্তু কোনো ফর্মুলা পড়বে না, না উৎপাদক না কোনো ফর্মুলা, এটি যা আছে তাই রাখতে হবে। আমরা এখানে দেখছি উপরে, এখানে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে না, এখানে কিন্তু কমন নিতে হবে। লব অংশে প্রথম দুটিতে এ কিউব আছে, পরে আছে এ স্কোয়ার বি, তাহলে উভয় জায়গায় এ স্কোয়ার আছে, এ স্কোয়ার কমন নিলাম, তিনটা থেকে দুইটা চলে গেলে একটা এ থাকলো, এ স্কোয়ার চলে গেলে এখানে বি থাকলো, এবং এই দুইটা থেকে আবার বি স্কোয়ার কমন যায়, এ প্লাস বি থাকে। তো আমরা আগে দেখিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4b, এই জাতীয় সমস্যা যদি থাকে তাহলে এটি কিন্তু একটি অনুসিদ্ধান্ত, আমরা তখন করেছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙালে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে যা আছে বলছি এটা উৎপাদক হবে না, যেহেতু যা আছে তাই লিখে ফেলবো। ডিভিশনের বদমাস ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যাবে মাল্টিপ্লিকেশান, নিচেরটা উপরে চলে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর উপরটা নিচে চলে আসবে, এ প্লাস বি কমন যায়, কমন নিয়ে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন কিন্তু এটা আর এটা কাটতে পারি, তারপর কাটতে পারি আর কাটতে পারি না, যাই হোক আমরা আরেকটু ছোট করে নিই। উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে নিলাম। এখানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখে নিলাম, নিচে আছে এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন একটা বিষয় কাটা যায়, এটা আর এটা কাটা যায়, বাকি যেগুলো থাকলো এগুলো আমরা লিখে নিব। লিখে নিলে যেটি থাকলো এ মাইনাস বি দুইটা আর একটা 3, এবং নিচে থাকলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা থাকলো। তো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বিষয়টি কিন্তু এইভাবে আমরা সমাধান করতে তো আশা করি তোমরা সরল যে সমস্যাগুলো রয়েছে ভগ্নাংশের সরল এই সংক্রান্ত সমস্যা তোমরা সমাধান করতে পারবে। আমরা এখন একটু ফিরে যেতে চাই আমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় আমরা ফিরে যেতে চাই। তোমাদেরকে সেই পর্যন্ত সামান্য প্রস্তুতির জন্য আমি তোমাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, আশা করি এই সময়টুকু তোমরা আমাকে দিবে। আমরা গত ক্লাসে কিন্তু আইসিটির তৃতীয় অধ্যায়ের শুরু করেছিলাম টপোলজি, কিন্তু আমরা শেষ করতে পারিনি কারণ সেইখানে আমাদের নেটওয়ার্ক চলে গিয়েছিল। আমরা আজকে আইসিটির সেই বিষয়টি তোমাদের দেখানোর চেষ্টা করব।
শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অর্থাৎ আইসিটি ক্লাসে। আমরা আইসিটি ক্লাসের আজকে তৃতীয় অধ্যায় যে ক্লাসটি করব, গত ক্লাসে তোমরা করেছো একটি কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে গঠিত হতে পারে, তার যাবতীয় ডিভাইসগুলো সম্পর্কে তোমরা জেনেছো যে কি কি ডিভাইস নিয়ে একটি আইসিটি নেটওয়ার্ক গড়ে ওঠে এবং এটি কিভাবে কাজ করে। আজকের ক্লাসে আমরা তোমাদের দেখাবো টপোলজি, আইসিটি নেটওয়ার্ক বিষয়ক যে টপোলজি রয়েছে, নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে তোমাদের আজকের এই ক্লাসে আমরা তোমাদের দেখাবো। তো আমরা প্রথমে জানি টপোলজি কি, এটি তোমরা আজকের ক্লাস শেষে তোমরা বলতে পারবে। কম্পিউটার নেটওয়ার্কের ধারণা বিস্তৃতি সম্পর্কে বলতে পারবে, টপোলজি সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো আমরা চলে যাই টপোলজি। তো টপোলজি তোমাদের পাঠ্য বইয়ে তোমরা জেনে থাকবে। কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার যদি আমরা একটার পর একটা জুড়ে দিই এবং এর মধ্য দিয়ে যে বিষয়টি হয়, একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটারে যোগাযোগ তৈরি হয়ে থাকে। এই যে জুড়ে দেওয়া কম্পিউটারগুলো, তাদের অবস্থানের উপর ভিত্তি করে আমরা নেটওয়ার্কগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো আমি সংক্ষেপে তোমাদের এই নেটওয়ার্কের নাম দিয়েছি PLMW। তুমি যদি পিতে দেখো, পেন মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আমরা বলে থাকি। আমরা এলতে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবং এম তার মানে মেন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, W1 ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই চারটি টপোলজিতে আমরা ভাগ করতে পারি। বিশ্বব্যাপী এই টপোলজিগুলো খুবই স্বীকৃত। তো আমরা এই টপোলজিগুলোর ভিতরে আমরা প্রথমে যে টপোলজিটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে একটি বাস টপোলজি। বাস টপোলজি আসলে অনেকটা বাসের মতো, আমরা যে চলাচল করি যোগাযোগ ব্যবস্থার জন্য যে বাস, অনেকটা এরকমই। এই বাস টপোলজি, যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার যুক্ত থাকে, তাকে আমরা বাস টপোলজি বলে থাকি। টপোলজির প্রধান কেবলটিকে বলা হয় ব্যাকবোন বা আমরা মেরুদণ্ড। সিগন্যাল যখন ব্যাকবোনে চলাফেরা করে তখন শুধু বাকিরাই কেউ অগ্রাহ্য করে। এই টপোলজি ছোট আকারের নেটওয়ার্কের ব্যবহার খুব সহজ, সাশ্রয়ী এবং বিশ্বস্ত। এই সংগঠনে কোনো কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয়ে যায় না। বাস টপোলজিতে একই নেটওয়ার্ক এই ভিন্ন কেবল ব্যবহার করা যেতে পারে, ভিন্ন ভিন্ন কেবল ব্যবহার করে নেটওয়ার্কটি তৈরি করতে যেতে পারে। তো আমরা দেখি যে এই টপোলজি কি ধরনের ভাবে কিভাবে কাজ করে। আমরা দেখতেছি কম্পিউটার একটা নেটওয়ার্ক, একটা কম্পিউটার থেকে যখন ডাটাগুলো আসতেছে এসে বিভিন্ন কম্পিউটারে ছড়িয়ে যাচ্ছে। মূলত এটি কাজ করে। এই টপোলজির অনেকগুলো সুবিধা রয়েছে। তার মধ্যে আমরা যদি দেখি এই টপোলজি ছোট আকারের নেটওয়ার্ক বলে এর ব্যবহার খুব সহজ এবং এটি অত্যন্ত বিশ্বস্ত ভাবে কাজ করে থাকে। এই টপোলজিতে সবচেয়ে কম কেবল প্রয়োজন হয় বলে খরচ কমে যায় এবং রিপিটার ব্যবহার করে ব্যাকবোন সম্প্রসারণ করা সম্ভব হয়। আর এই সংগঠনে কোনো কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ নেটওয়ার্কটি নষ্ট হয়ে যায় না। এর কিছু সুবিধা আছে, আমরা এটি আলোচনায় আনবো। এই সংগঠনে কোনো কম্পিউটার বা যন্ত্র যোগ করলে বা সরিয়ে নিলে পুরো নেটওয়ার্কটি কার্যক্রমটি বিঘ্নিত হয় না, এটি আমরা আগেই বলেছি। ফলে এর যে সুবিধাগুলো এগুলো অত্যন্ত লাভজনক। এই নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বেশি হলে ডাটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়, এটি একটি অসুবিধা। যে আমরা জানি যে যত দ্রুত ডাটা আমরা ট্রান্সফার করতে পারি তত গ্রাহক সুবিধা দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে এই নেটওয়ার্কে এই অসুবিধাটা হতে পারে যদি এটা বড় আকারে করা হয় এই নেটওয়ার্কটা। তো ডাটা ট্রান্সমিশনের গতি কম হয়, এটা একটা অসুবিধা। নেটওয়ার্ক সৃষ্ট সমস্যা নির্ণয় তুলনামূলকভাবে বেশ জটিল, কোন কম্পিউটার থেকে এই নেটওয়ার্কের সমস্যাটা তৈরি হয়েছে এটা বের করা অনেকটাই কঠিন হয়ে যায়। তো মূল কেবলে একটি মাত্র স্থানে ত্রুটি পুরো নেটওয়ার্ক অচল করে দিতে পারে। মূল কেবল বলতে আমরা বোঝাচ্ছি যে প্রধান যে কেবলটি থাকে এই কেবলটিতে যদি কোনো ত্রুটি হয় তাহলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে যায়। আমরা এরপরে যেটি আসবো সেটি হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজিটা আমরা দেখতেছি কিভাবে কাজ করতেছে। একটা কম্পিউটার থেকে ডাটা আরেকটি কম্পিউটারে, ওই কম্পিউটার থেকে ডাটা আরেকটি কম্পিউটারে যাচ্ছে, অনেকটা দেখতে একটি চুরি বা রিং এর মতো। এইভাবে ডাটাগুলো এই নেটওয়ার্কে চলাচল করে এবং কাজ করে থাকে।
এই কম্পিউটারের রিং টপোলজির ভিতরে আমরা যদি দেখি, আমরা দেখব যে একটার পর একটা কম্পিউটারের প্রান্ত বিন্দু থেকে আরেকটা কম্পিউটারে এবং আরেকটা কম্পিউটারের প্রান্ত বিন্দু থেকে আরেকটা কম্পিউটারকে সংযোগ করে দেওয়া হয় তারের মাধ্যমে। এইভাবে রিংয়ের সর্বশেষ কম্পিউটারে প্রথম কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে থাকে। এই ব্যবস্থায় কোনো কম্পিউটার ডেটা পাঠালে বা তা বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে যতক্ষণ না পর্যন্ত প্রাপক কম্পিউটারটি ডেটা গ্রহণ করে ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকে। এই ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না, এতে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান করে দেখা হয়। রিং টপোলজিতে যেমন প্রতিটি কম্পিউটার ধারাবাহিকভাবে বৃত্তাকারে সংযুক্ত থাকে, তাই এই নেটওয়ার্কের প্রথম কম্পিউটারটি শেষ কম্পিউটারের সাথে এভাবে যুক্ত থাকে। তবে কিছু সুবিধা আর অসুবিধাও আছে। আমরা এর অসুবিধাগুলো যদি একটু দেখি। সুবিধাগুলো হচ্ছে, প্রথমত আমরা যেগুলো দেখব, এই পদ্ধতিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না। নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটার গুরুত্ব সমান থাকে। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়ালে এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। অসুবিধাটা হচ্ছে, এই নেটওয়ার্কে একটি কম্পিউটার নষ্ট হয়ে যায়, পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়। আর এই রিং টপোলজির সমস্যা হচ্ছে, এটিও ওই বাস টপোলজির মতো সমস্যা নিরূপণ করা অনেকটা জটিল। কোন কম্পিউটারটি নষ্ট হয়েছে বা কোথায় কেবলের সমস্যা হয়েছে এটি বুঝে বা ধরে ওঠা খুব কঠিন হয়। এই নেটওয়ার্কে কোনো কম্পিউটার যুক্ত করলে বা সরিয়ে নিলে পুরো নেটওয়ার্ক কার্যক্রম ব্যর্থ হয়ে যায়, ফলে এটি একটি বিগ প্রবলেম। আমরা এবার দেখব স্টার টপোলজি। অনেকটা দেখতে স্টারের মতো, অর্থাৎ এক জায়গা থেকে বা একটি কম্পিউটার থেকে বাকি কম্পিউটারগুলোতে তথ্য ছড়িয়ে যায়। এই কম্পিউটারে আমরা তার কতগুলো ব্যাখ্যা দেখতে চাই, এই টপোলজিটা কিভাবে গঠিত হয়। যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হস্ত কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে, নেটওয়ার্ক গড়ে তোলে, তাকে স্টার টপোলজি বলা হয়। এক্ষেত্রে একটি কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করে থাকে। তবে এই টপোলজিতে কোনো একটি কম্পিউটার নষ্ট বা বিকল হলে নেটওয়ার্কের উপর তেমন কোনো প্রভাব পড়ে না। শুধুমাত্র কেন্দ্রীয় কম্পিউটারও যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে যায়। অন্যথায় একটি কম্পিউটার নষ্ট হলে অন্য কম্পিউটারগুলো সচল রেখে নেটওয়ার্কটি চলতে পারে। কিছু সুবিধা আছে, এই সুবিধাগুলোর ভিতরে আমরা দেখব, এই নেটওয়ার্কে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা ছাড়াই নতুন কম্পিউটার যুক্ত করা সম্ভব, অর্থাৎ কেন্দ্রীয় কম্পিউটারের সাথে তার দিয়ে আরেকটা কম্পিউটার যদি যুক্ত করে দেওয়া যায় তাহলে পরে একটা নেটওয়ার্ক হয়ে যায়। আবার আমরা দেখব কেন্দ্রীয় ব্যবস্থাপনার জন্য নেটওয়ার্কের সমস্যা নিরূপণ সহজ, যেহেতু কেন্দ্রীয় কম্পিউটার থাকার কারণে নেটওয়ার্কটি নষ্ট হয় না। ইন্টেলিজেন্ট হাব ব্যবহার করে তার সাহায্যে নেটওয়ার্কের কর্মকাণ্ড বা ওয়ার্কলোড মনিটরিং করা সম্ভব হয়। এ সংগঠনে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি নেটওয়ার্কের উপর তার কোনো প্রভাব পড়ে না। খুব সহজে সমস্যা আক্রান্ত কম্পিউটারটি সরিয়ে নিলে বাকি কম্পিউটারগুলো দিয়ে তার যে নেটওয়ার্কটি থাকে সেটি ব্যবহার করা যায়। একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়, এটিও একটি সুবিধা। স্টার টপোলজি ব্যবহারের অসুবিধাগুলো হলো, কেন্দ্রীয় অবস্থানে থাকা হাবে কোনো প্রকার সমস্যা হলে তা পুরো নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে। আর স্টার টপোলজির পরিমাণে বেশি কেবল ব্যবহৃত হয় বিধায় এটি একটি ব্যয়বহুল নেটওয়ার্ক। কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ডাটা ট্রান্সমিশনের যে বিষয়টি থাকে সেটি হ্রাস পায়। এরপরে রয়েছে ট্রি টপোলজি। দেখতে অনেকটা গাছের মতো, অর্থাৎ ট্রি এর মতো। যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে আমরা ট্রি টপোলজি বলি। এই টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট কম্পিউটার হয়ে থাকে। একইভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়। অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী। শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজির নেটওয়ার্ক সম্পূর্ণভাবে আমরা এটি সম্প্রসারণ করতে পারি এবং এই সম্প্রসারণ খুবই সহজ হয়ে থাকে। এর কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। তো আমরা যদি এর সুবিধাগুলো দেখি, আমরা দেখব অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী। শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজির নেটওয়ার্ক যেহেতু সম্প্রসারণ করা সহজ,
কাজে এটি আমরা সম্প্রসারণ করতে পারি। নতুন কোনো নোড বা সংযোগ বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রমে কোনো অসুবিধা হয় না। এর কিছু অসুবিধা আছে, এটা হলো যে কিছুটা জটিল। রুট বা সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে ট্রি টপোলজি অচল হয়ে পড়ে। সর্বশেষ হচ্ছে মেশ টপোলজি। এই টপোলজি যদি কোনো নেটওয়ার্কের ডিভাইস বা কম্পিউটারগুলোর মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাকে আমরা বলে থাকি মেশ টপোলজি। অতিরিক্ত সংযোগ বলতে আমরা যেটি বুঝি, প্রত্যেকটি কম্পিউটারের সাথে সংযোগ থাকতে হয়। অধিকাংশ মেশ টপোলজি নেটওয়ার্কের সত্যিকারের মেশ নেটওয়ার্ক নয়, এগুলো হলো আসলে হাইব্রিড মেশ নেটওয়ার্ক। এতে শুধু অতিরিক্ত বা অপ্রয়োজনীয় লিঙ্ক থাকে, এতে ডেটা ট্রান্সমিশন অনেক বেশি নিশ্চয়তা থাকে। নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। মেশ টপোলজি যেহেতু প্রতিটি কম্পিউটার প্রতিটির সাথে সংযুক্ত থাকে, তাই এই অর্থে নেটওয়ার্কের প্রথম কম্পিউটারটি শেষ কম্পিউটারের সাথে সংযুক্ত থেকে থাকে। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটারকে প্রতিটির সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলেই এটি রূপান্তর করা যায়, মেশ টপোলজি রূপান্তর করা যায়। এর সুবিধাটা হলো উপাত্ত স্থানান্তরে অপেক্ষাকৃত দ্রুত গতির হয়ে থাকে। আর অসুবিধাটা হলো এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন বেশ জটিল। নেটওয়ার্কের অতিরিক্ত নোড স্থাপন করতে হয়, বিধায় এতে খরচ বেড়ে যায়। এই হচ্ছে আমাদের 6টি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু যেটি দেখলে এর বাইরে আমাদের একটি হোমওয়ার্ক রয়েছে। সেই হোমওয়ার্কটি হচ্ছে আমরা যেটি দেখাতে যাচ্ছি সেটি হলো যে তোমরা পাঁচটি দেখেছো যে ধারণা তোমরা নিলে এই টপোলজিগুলো সম্পর্কে তোমরা 5টি টপোলজির কোনটি তোমাদের জন্য উপকারী হবে। তোমাদের স্কুলে যদি এই টপোলজিটা তোমরা তৈরি করতে চাও তাহলে তোমরা কোন টপোলজিটি তৈরি করতে পারবে বা তোমাদের জন্য সহজ হবে, এরকম একটি হোমওয়ার্ক তোমরা 5টি টপোলজির মধ্যে যে টপোলজিটি তুমি নির্বাচন করতে চাও এবং কেন এটি নির্বাচন করলা এর একটি বিশ্লেষণী মতামত দিয়ে তোমরা একটি প্রতিবেদন তৈরি করবে। আমি তোমাদের সেই হোমওয়ার্কটি তোমরা করে আগামী তোমরা সময়ে আগামী ক্লাসে বা আমাদেরকে ইনবক্সে অথবা তোমাদের এই আমাদের যে কমেন্ট বক্স আছে কমেন্টে তোমরা জানাবে, তাহলে আমরা পরবর্তীতে তোমাদের সেই সমস্যাগুলো নিয়ে মতামত দিতে পারবো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।